পিআর পদ্ধতি বাংলাদেশে প্রেক্ষিত কি হবে, এখানে কয়েকটা প্রশ্ন করা হয়। নাম্বার ওয়ান, বলা হয় যে কে কাকে ভোট দিল। রসিকতা করে বলে যে ভোট দিলাম সন্দীপ, চলে গেল মালদ্বীপ। তো এই রসিকতা আছে। আসলে একটা হলো পিআর পদ্ধতিকে ইলেকশন সিস্টেম হিসাবে নীতিগতভাবে নেয়, আর পদ্ধতি আপনি অনেকগুলো বলেছেন, আমরা সেটা জানি। তো কোনটা নেবেন, বাংলাদেশের উপযোগী কোনটা সেটাই নেন। আপনি মালদ্বীপ আর সন্দ্বীপের ঘটনা ঘটবে না জার্মানকে ফলো করেন। তো মিক্স পদ্ধতি আছে সেখানে। জার্মানের পদ্ধতি হচ্ছে দলকে ভোট দেয়, আবার আসনের প্রার্থীকেও ভোট দেয়। তো এখানে প্রার্থীকে যখন ভোট দেয়, তো পপুলার প্রার্থীগুলো দল সিলেক্ট করে। তো পপুলার প্রার্থীকে ভোট দিলে দেখা যাচ্ছে সে সংখ্যাগরিষ্ঠ পাচ্ছে না বা তার কাঙ্ক্ষিত আসন পাচ্ছে না। আবার পিআর পদ্ধতি তারা এভাবে প্র্যাকটিস করে দলকেও ভোট দেয়। দুইটা ভোটকে তারা সমন্বয় করে যেটা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সে পার্লামেন্টে আসতে পারছে না, এটা সংখ্যা আনুপাতিক, অর্থাৎ পিআরের এখানে গিয়ে তারা অ্যাডজাস্ট করে নেয়। এটা দলের একটা পাওয়ার সেভাবে আছে, তার প্রাপ্ত ভোট। এখানে পাবলিক একটি দলকে কত ভোট দিল, কতটি আসন পেল, আর ক্যান্ডিডেট হইতে সে কয়টা জিতে আসলো, সেগুলো ফার্স্ট টাইম তারা ইলেক্টেড করে। বাকি যেটুকু অংশ প্রাপ্যতার আছে আনুপাতিক আসনের দিক থেকে, সেগুলো তারা দল ঠিক করে নেয়। এখন আপনি বলতে পারেন যে আমাদের দেশে তো একটা রাজনীতির নির্বাচনের ঘনিয়ে আসলে একটা আওয়াজ ওঠে যে কি মনোনয়ন বাণিজ্য হয়, তারপরে দলের স্বৈরতন্ত্র কায়েম হবে। আজকে এখানে আসার পরে একজন প্রশ্ন করেছেন আমাদের, তো দলের হাতে যদি পাওয়ারটা থাকে তো দলীয় স্বৈরতন্ত্র কায়েম হবে। নো, এটা হবে না। কেন হবে জানেন? দলের ভিতরে যে ডেমোক্রেসির চর্চা থাকে এবং পিআর পদ্ধতির মধ্যেই যদি আপনি বলে দেন যে দল প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করবে, দল যদি বলে যে সেটা আমরা সবাই মিলে যদি এই সিস্টেমটা গ্রহণ করি, দল তখন তার কাউন্সিলের মাধ্যমে প্রার্থী সিলেকশন করবে। সেটা দলের লিডার্স, যিনি চেয়ারপারসন, প্রেসিডেন্ট, যে ভাষায় বলি না কেন, আমরা আমির বলি, তার একচ্ছত্র ক্ষমতা এখানে থাকবে না। তাহলে আপনার তৃণমূলের নেতৃত্বের কাউন্সিলের ভোটের মাধ্যমে যদি পপুলার প্রার্থী ঠিক হয়, তাহলে এটা সমাধান হয়ে যায়। আরেকটা হচ্ছে যে আপনার লোকাল প্রার্থী যারা থাকবেন, তারা যদি আপনার বর্তমান পদ্ধতি অনুযায়ী যে অসুস্থ প্রতিযোগিতা করে, পিআরের মধ্যে এটা রহিত হবে, আমি আগে একটু বলেছি। আর এই জায়গায় যখন দল একদিকে দলকেও ভোট দেবে, আবার প্রার্থীকেও ভোট দেবে, তো সেখানে ভোটের কাস্টিংয়ের ব্যাপারে একটা কনফিউশন তৈরি করা হয়, এটাও চলে যাবে, কারণ সেখানেও কিন্তু একটা প্রতিযোগিতা হবে। তো এই প্রতিযোগিতাটা বর্তমান প্রতিযোগিতার মতো হবে না। কারণ হলো এখানে আলটিমেটলি পপুলার ভোটও তিনি আসবেন, কাউন্সিলের মাধ্যমে সিলেক্টেড হবেন, দলের মধ্যে গণতন্ত্র চর্চা হবে, এবং তার পাওয়ার ফাংশন বর্তমানে যেটা আছে, আমরা তো পার্লামেন্ট সদস্য ছিলাম, প্রশ্রবিত মিনিস্টার কাম পার্লামেন্ট মেম্বার ছিলেন, যখন সরকারি বরাদ্দ যেত সে পরিবর্তন জারি করা হতো, সেখানেতে এমপির যে জমিদারি পজিশনটা আওয়ামী লীগ করে গিয়েছিল। আগের সরকারে এত ছিল না, এরা যেহেতু পার্লামেন্ট সদস্য বেশি ছিল, কর্তৃত্ব বজায় রাখার জন্য একটু সবসিডি বেশি করেছে। তাই সেই জায়গা থেকে লোকাল গভর্নমেন্টে ফাংশনলেস হয়ে গিয়েছিল। সেখানে ইউনো এবং উপজেলা চেয়ারম্যান এমপি তিনজনের মধ্যে এখন টানা হেঁচড়া চলতো। ইউনো তখন সাপোর্ট করতে হলো পাওয়ারফুল যিনি থাকে এমপি, এখানে উপজেলা চেয়ারম্যান গৌণ হয়ে যেত, তার একটা বসার জায়গাও ছিল না। এই সালিশ দরবার আমাদেরও করতে হয়েছে। তো এই যে সিস্টেমগুলো ত্রুটিপূর্ণ আছে, এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে আপনার স্থানীয় সরকারটা শক্তিশালী হবে, আপনার রেগুলেটরি ওয়ার্ক এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক দুইটার মধ্যে সেপারেশন হবে। ল প্রণয়ন যদি আইন সংসদ সদস্য ভূমিকা রাখেন, তাহলে দেশের জন্য অনেক বেশি কল্যাণ হবে। সরকারের তদারকি কার্যক্রমটা তারা করবে, তারা ল মেকিং কাজ করবে, লোকাল গভর্নমেন্টটা শক্তিশালী করবে, তাহলে ডেভেলপমেন্ট কাজটা এগিয়ে যাবে।